হ্যালো মাই সোলজার্স, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো, আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ইতিমধ্যেই তোমাদের কাছ থেকে প্রচুর এসএমএস পেয়েছি, স্যার গ্রুপ বি এর ক্লাসগুলো দিন, স্যার গ্রুপ বি এর ক্লাসগুলো খুব তাড়াতাড়ি দিন, সামনেই পরীক্ষা। গ্রুপ বিটা না ঠিক মাথায় ঢুকছে না, ফিলোসফিক্যাল পার্ট সিলেবাসে নিউ অ্যাড হয়েছে, স্যার কিছুই বুঝতে পারছি না। টেনশন কি আছে, আমি আছি তো। তোমাদের কথা দিয়েছিলাম এই সপ্তাহে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের ধরে ধরে রেকর্ড পাবে। অলরেডি আমরা গ্রুপ বি এ প্রবেশ করে গেছি। গ্রুপ বি এর ইউনিট 1 অলরেডি আমাদের কিন্তু রেডি, যেখানে আমরা পেয়েছিলাম শিক্ষা দর্শন, দর্শন এর ব্যুৎপত্তিগত অর্থ, দর্শনের যে শাখাগুলো পেয়েছিলাম, অধিবিদ্যা মানে অ্যাকচুয়ালি মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সিওলজি, বাংলায় বললে কি বলি, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং মূল্যবিদ্যা, কি তাই তো? তো অলরেডি এই পার্টগুলো কিন্তু আমরা প্রত্যেকেই রেডি করে ফেলেছি। শুধু তাই নয়, আমরা গ্রুপ বি ইউনিট 1-এর মানে শিক্ষা ও দর্শন যে পার্ট রয়েছে, এই শিক্ষা ও দর্শনের পার্টের সাব ইউনিট বি অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়, অলরেডি দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যেও লেখা রয়েছে, দেখো গ্রুপ বি এর ইউনিট 1 সাব ইউনিট বি ভারতীয় দর্শন সম্প্রদায়, এই পার্টটাতেও কিন্তু আমরা অলরেডি গত ক্লাসেই প্রবেশ করে গিয়েছি, তাই তো? গত ক্লাসে তোমাদেরকে আমি কি জানিয়েছিলাম? ভারতীয় দর্শনের যে শাখাগুলো রয়েছে, ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো রয়েছে, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, আস্তিক সম্প্রদায়ভুক্ত যে দর্শনগুলো রয়েছে, নাস্তিক সম্প্রদায়ভুক্ত যে দর্শনগুলো রয়েছে, শুধু তাই নয়, আমাদের কি কি পড়তে হবে, আস্তিক থেকে নাস্তিক থেকে কি কি পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এটার একটা ওভারঅল কনসেপ্ট আমি তোমাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম। এবং আমি বলেও দিয়েছিলাম যে নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু যে 4টে দর্শন আমাদেরকে পড়তে দিয়েছে, এই 4টে দর্শন কিন্তু আমরা খুব ভালো করে সুন্দর করে চক আউট করে পড়বো, কারণ টেক্সট বইয়ে কিন্তু অনেক অনেক বাড়তি কথা লেখা আছে যেগুলো হয়তো আমাদের প্রয়োজনই নেই, আমাদের সিলেবাস হয়তো উল্লেখই করেনি, সেই কথাগুলো টেক্সটে লেখা আছে, কিন্তু সময় তো খুবই কম, তাই না? সময় খুবই কম, এই যে দেখেছো ঘড়ি পড়তে ভুলে গেছি তাড়াহুড়ো করে। যাই হোক, সময় যেহেতু খুব কম, কিন্তু আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে যতটা ফাস্ট আমাদেরকে সিলেবাস কভার করে লাস্টের দিকে যদি 10-12 দিনও হাতে পায় না, একটু রিভিশন দিতে হবে। কেন? এমসিকিউ তো, টেনশনের তো কিছু নেই, শুধু কনসেপচুয়াল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি কথা দিয়েছিলাম তোমাদের যে যেভাবে সহজ সরল করে আমরা আগের যে ইউনিট গ্রুপ এর ইউনিট 2 এর যে লাস্টের দিকটা আমরা করেছিলাম, এনসিআরটি, এসসিআরটি, ডায়েট, ইউনেস্কো, এনসিটি, ইউজিসি, এই যে 6টা পথ নির্দেশক সংস্থাগুলো আমরা সুন্দর করে চক আউট করে করেছিলাম, তাই না? একই রকমভাবে আমি তোমাদেরকে কথা দিয়েছি, কি বলেছি, যে দর্শনের এই যে ভারতীয় দর্শন সম্প্রদায় সাব ইউনিট বি এবং এর পরেই আছে সাব ইউনিট সি, সেখানে পাশ্চাত্য দর্শন সম্প্রদায়, আমি একদম সুন্দর করে চক আউট করে তোমাদেরকে বলে দেবো, জাস্ট একবার দেখলেই পড়া হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তার নিদর্শন অলরেডি বোর্ডের মধ্যে কিন্তু আমি চক আউট করে দিয়েছি। তবে হ্যাঁ, আমি কিন্তু আজকে ন্যায় দর্শন নিয়ে আলোচনা করব, আস্তিকবাদী একটা দর্শন। এই দর্শনের ধরনটা কেমন? আস্তিক দর্শন। এই আস্তিক দর্শনের একটা অন্যতম দর্শন হচ্ছে আমাদের ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন নিয়ে আজকে আলোচনা করব। এরপরে যে আরও 3টে দর্শন আছে আমাদের, লাইক বেদান্ত দর্শন রয়েছে, আমাদের বৌদ্ধ দর্শন রয়েছে, আমাদের ইসলামিক দর্শন রয়েছে, এই দর্শনগুলো কিন্তু ঠিক একই রকমভাবে এইভাবেই চক আউট করে কিন্তু করার চেষ্টা করব। বলতে পারলাম? আগে আমি বলার আগে বা আমি করানোর আগে নিজেরা বাড়িতে একটু টেক্সট বই থেকে করার চেষ্টা করবে। আমি তো আছি, আমি তো করে দেবই, টেনশনের কিছু নাই, কিন্তু তোমরা যদি একটু নিজেরাও প্র্যাকটিস করো, নিজেরাও চেষ্টা করো, দেখবে অনেক কিছু নলেজ বাড়বে। কেন? তুমি টেক্সট বইটা খুঁজে খুঁজে যখন এই চক আউটটা তৈরি করবে না, এই চক আউটটা শুধুই কি তোমার ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য প্রযোজ্য? একদমই না। দেখো উপরের দিকে তাকাও, লেখাই রয়েছে যেমন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আমাদের কিন্তু এসএসসি, এমএসসি, স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো অর্থাৎ কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো রয়েছে, চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই পার্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে। যারা তোমাদের দাদা দিদিরা রয়েছে, যারা ধরো ভালো করে প্রিপারেশন নিচ্ছে, এসএসসিতে বসবে, এমএসসিতে বসবে, অলরেডি এমএসসি পরীক্ষা কিছুদিন আগেই হয়ে গেল, তাদের জন্য কিন্তু এই পার্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরিচিত এরকম দাদা দিদিরা থাকে, যদি দেখো যে তারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি বলবো অবশ্যই এই ক্লাসটা তাদেরকেও শেয়ার করো, দেখবে অনেকটা হেল্পফুল হবে। তোমাদের যেমন হেল্পফুল হচ্ছে, ঠিক তাদেরও কিন্তু হেল্পফুল হবে। তো চলো কথা বেশি বলবো না, চলো শুরু করছি। নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আজকে আরও একবার নতুন একটি জমজমাট
ক্লাস নিয়ে। তো ক্লাসের কি টাইটেল দিয়েছি দেখে নাও, গ্রুপ বি ইউনিট 1 সাব ইউনিট বি কি ভারতীয় দর্শন সম্প্রদায়, যেখান থেকে আমাদের এই যে সাব ইউনিট এ, সাব ইউনিট বি এবং সাব ইউনিট সি, এই তিনটে ইউনিট থেকে কিন্তু আমাদের টোটাল 10 নম্বর থাকবে। অলরেডি সাব ইউনিট এ কমপ্লিট, সাব ইউনিট বি শুরু হয়েছে, তার মধ্যে আমরা ভাগটা জাস্ট পড়েছি। আজকে আমরা পড়বো ন্যায় দর্শন, আরও 3টা দর্শন বাকি থাকলে সাব ইউনিট বি কমপ্লিট। তারপর চলে আসবো আমরা পাশ্চাত্য দর্শন, যেখানে আইডিয়ালিজম, রিয়ালিজম, প্র্যাগমাটিজম, ন্যাচারালিজম এই পার্টগুলো পড়তে হবে। ভেরি ইজি পার্ট, মানে খুবই সহজ, এগুলো একবার দেখলেই পারা যায়, একবার দেখলেই পারা যায়। তো চলো শুরু করছি। আমরা প্রথমেই জানবো এই যে ন্যায়, ন্যায় দর্শনটা আমাদেরকে খুব ভালো করে আগে বুঝে নিতে হবে। ন্যায় দর্শনটা কি কি বললাম, প্রথমেই আমাদেরকে ন্যায় দর্শনটা বুঝে নিতে হবে যে ন্যায় দর্শনটা কি। প্রথমেই আমি বলি এই ন্যায় দর্শন হচ্ছে আমাদের আস্তিকবাদী দর্শন সম্প্রদায়ের একটা পার্ট। ওকে, তাহলে ন্যায় দর্শন প্রথমেই যেটা মনে রাখবে, এটা হচ্ছে একটা আস্তিক দর্শন। আমরা যে আগের দিন ভাগগুলো পড়লাম আস্তিক এবং নাস্তিক, তার মধ্যে আস্তিক দর্শন হচ্ছে ন্যায়। তো ন্যায় দর্শন, ন্যায় শব্দটার অর্থ কি দেখো আমি লিখে দিয়েছি। ন্যায় হচ্ছে একটা সংস্কৃত শব্দ, ন্যায় হচ্ছে একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে নিয়ম, বিধি বা পদ্ধতি। আমি এই 3টে অর্থ কিন্তু এখানে লিখে রেখেছি। ন্যায় হচ্ছে একটি সংস্কৃত শব্দ, এই ন্যায় শব্দটার অর্থ হচ্ছে নিয়ম বা বিধি বলতে পারো বা পদ্ধতিও বলতে পারো। তো ন্যায় কাকে বলে আগে জেনে নিই, ন্যায় কাকে বলে। এই ন্যায় দর্শন বা ন্যায় কথাটার অর্থ বা কাকে বলে যদি আমরা সংজ্ঞা আকারে পড়তে যাই তাহলে কি পড়বো, বই তো হাজার হাজার কথা লেখা আছে, তাই তো, কিন্তু অ্যাকচুয়াল কথাটা কি, ন্যায় কথাটার অ্যাকচুয়াল অর্থটা কি, এখানে তো পেয়ে গেলাম নিয়ম, বিধি, পদ্ধতি। কিন্তু আমি যদি সংজ্ঞা আকারে বলি, কারণ আমাদের তো এমসিকিউ প্রশ্ন না, কিভাবে প্রশ্ন দেবে আমি লাস্টে বলবো। তাহলে দেখো, যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্যকে প্রতিষ্ঠা করা বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলে ন্যায়। আবার বলছি, কি বললাম, যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্যকে প্রতিষ্ঠা করা। ধরো আমার কোনো একটা বিবৃতি, সেই বিবৃতি বা কোনো একটা বক্তব্য, সেই বক্তব্যটাকে যখন আমি কোনো যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা অর্থাৎ যুক্তি তর্কের দ্বারা যখন আমি সেই বক্তব্যটাকে প্রতিষ্ঠা করছি, প্রমাণ করার চেষ্টা করছি, তখনই সেটাকে আমরা বলছি ন্যায়। বুঝতে পারলাম? অর্থাৎ যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্যকে প্রতিষ্ঠা করা বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। আমি যখন কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করব, অবশ্যই সেই সিদ্ধান্ত গ্রহণ করার পেছনে কোনো যুক্তি, ন্যায় এই কথাগুলো তো উল্লেখ থাকবে, প্রমাণ এই বিষয়গুলো উল্লেখ থাকবে। তো যুক্তি বা প্রমাণ ছাড়া আমি কেন বিশ্বাস করব, তাই তো, যুক্তি বা প্রমাণ ছাড়া আমি কেন একটা বড়সড় সিদ্ধান্ত নিয়ে নেব, নিশ্চয়ই নয়। তার মানে কি, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই যুক্তি বা প্রমাণ বা তর্ক এই বিষয়গুলো কিন্তু কাজে লাগে। ওই কথাটাই দেখো এখানে বলা হচ্ছে, যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্য প্রতিষ্ঠা করা বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়াকে বলা হয় ন্যায়। এই ন্যায় শব্দটা হচ্ছে একটি সংস্কৃত শব্দ যার অ্যাকচুয়াল অর্থ যদি বলি শুধু ন্যায়, তার অর্থ হচ্ছে নিয়ম, বিধি, পদ্ধতি, এই কথাগুলোকে আমরা বলে থাকি ন্যায়। তো এই যে ন্যায় দর্শন বা ন্যায় ফিলোসফি, এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে বা ন্যায় দর্শনের মূল প্রবক্তাকে দেখো বোর্ডে লিখে দিয়েছি। ন্যায় দর্শনের মূল প্রবক্তা হচ্ছে মহর্ষি গৌতম মুনি। ভালো করে পয়েন্ট টু বি নোটেড, এই জায়গাটা কিন্তু স্টার মার্ক দাও। এখানে প্রত্যেকটা কথাই যদিও স্টার দিয়ে রাখতে হবে, আমি ওইভাবেই চক আউটটা করিয়েছি তোমাদেরকে। তাহলে ন্যায় দর্শনের মূল প্রবক্তা বা ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম মুনি, যিনি অক্ষপাত নামেও পরিচিত। দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি আমি, কি তাই তো? তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম মুনি, যিনি অক্ষপাত নামেও পরিচিত। মনে থাকবে। নেক্সট আমি বলেছি দেখো ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ, তাহলে ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। মনে রাখবে এটা প্রথম এবং প্রধান গ্রন্থ। ক্লিয়ার? আমি কি বলছি, এটা হচ্ছে প্রধান গ্রন্থ, তো লিখিয়েছি এটা হচ্ছে প্রথম গ্রন্থ। পরীক্ষাতে অনেক সময় প্রধান গ্রন্থ দিয়ে দিলই না, তোমাকে দিয়ে দিল ন্যায় দর্শনের প্রথম গ্রন্থটির নাম কি। এবার দেখো আমরা কিন্তু এখানে প্রথম শব্দটা যদি লিখে নিই অনেক সময় আমরা গুলিয়ে যাই, কি তাই তো? তো আমি ভালো করে যে নোটসটা আমি তোমাদেরকে দিয়েছি বা নোটসটা আমি দেবো গ্রুপে, সেখানে ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু লিখে দিয়েছি ন্যায় দর্শনের প্রথম এবং প্রধান গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। যেখানে কটা সূত্র রয়েছে, কটা সূত্র সম্বলিত রয়েছে, 528টি। কি বললাম? 528টি। এই 528টি সূত্র সম্বলিত ন্যায় দর্শনের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ন্যায় সূত্র, বা যেটাকে আমরা বলে থাকি প্রথম গ্রন্থ। ন্যায় দর্শনের প্রথম গ্রন্থ বা প্রধান গ্রন্থ ন্যায় সূত্র। এই ন্যায় দর্শন বিভিন্ন নামেও পরিচিত, বিভিন্ন
দার্শনিকরা ন্যায় দর্শনকে বা ন্যায়কে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কেন অভিহিত করেছেন সেটা তোমরা নামগুলো শুনলেই বুঝতে পারবে। দেখো নামগুলো লেখাই রয়েছে। প্রমাণ শাস্ত্র, এক্ষুনি বললাম না, এই যে যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্য প্রতিষ্ঠা করা বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। আমি যখনই কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করছি অবশ্যই সেখানে যুক্তি তর্ক প্রমাণ এই বিষয়গুলো কাজে লাগবে। ওই জন্য ন্যায় দর্শনের অপর আরেকটা নাম হচ্ছে প্রমাণ শাস্ত্র। 2 নম্বরে বলেছি দেখো হেতুবিদ্যা, তাই তো। ন্যায় দর্শনের আরও একটা নাম আমি বলেছি হেতুবিদ্যা। হেতু শব্দের অর্থ কী গো? হেতু শব্দের অর্থ হচ্ছে কারণ, কি তাই তো? হেতু মানে হচ্ছে কারণ। তোমরা সম্ভবত পর্ণা ম্যামের ক্লাসে সংস্কৃত ক্লাসে করেছো, কি তাই না? সংস্কৃত ক্লাসে করেছো। হেতু মানে হচ্ছে কারণ, তাহলে হেতুবিদ্যা। তাহলে এই যে কারণ বা যুক্তিতর্ক, যে কারণের উপর ভিত্তি করেই তো যুক্তিতর্কগুলো দেই। আমি তোমাকে কোনো একটা বক্তব্য বললাম বা কোনো একটা বিবৃতি শোনালাম, তুমি সেটার কেন মানবে, তাই তো? তার পেছনে তো কোনো কারণ থাকা দরকার। মানবে কেন? তার মানে আমি যুক্তি দিয়ে নিশ্চয়ই বলেছি, ওই জন্য তুমি মানছো। আমি সেইটার প্রসঙ্গে নিশ্চয়ই প্রমাণ দিয়েছি, ওই জন্য তুমি মানছো। তার মানে কি? কারণটা কি? এই জন্য কারণ যেহেতু এখানে চিহ্নিত করতে হয়, তাই জন্য এই ন্যায় দর্শন অপর হেতুবিদ্যা নামেও পরিচিত। 3 নম্বরে দেখো বলেছি বাদবিদ্যা, তর্কবিদ্যা। আর একটা নাম দিচ্ছি অন্নিক্ষিকি। এই অন্নিক্ষিকি শব্দটাকে যদি ভাঙি তাহলে কি পাবো বলো তো? অনুযোগ পরীক্ষা। অনুযোগ পরীক্ষা। অনুযোগ পরীক্ষাকে একত্রিত করলে বলা হয় অন্নিক্ষিকি। বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি এখানে সন্ধি বিচ্ছেদ করছি না আমরা, মানে অন্নিক্ষিকিটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি পাবো অ্যাকচুয়ালি? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অনুযোগ পরীক্ষা। অনু মানে আমরা প্রত্যেকেই জানি, অনু মানে কি? পরে, কি তাই তো? আর পরীক্ষা তো সবাই জানি। তার মানে কি? এই যে পরীক্ষা করার পর যখন তুমি সিদ্ধান্তে উপনীত হচ্ছ বা যুক্তি বা প্রমাণের পর তুমি যখন সিদ্ধান্তে উপনীত হচ্ছ তখনই সেটা হয়ে যাচ্ছে ন্যায় দর্শন, কি তাই তো? এই অল্টারনেটিভ নামগুলো তোমাকে মনে রাখতে হবে। কেন? পরীক্ষাতে দিতে পারে যে হেতুবিদ্যা নামে পরিচিত ড্যাশ দর্শন বা অন্নিক্ষিকি শব্দটি বা অন্নিক্ষিকি শব্দটি ড্যাশ ড্যাশ দর্শনের অপর নাম, এরকম দিতে পারে। বা ড্যাশ দর্শনের সাথে যুক্ত দিতে পারে, কেন আমাদের শূন্যস্থান পূরণ টাইপ এমসিকিউ থাকবে। বুঝতে পেরেছি? তাহলে অন্নিক্ষিকি মানে অন্নিক্ষিকি হচ্ছে অনুযোগ পরীক্ষা বললাম ভাঙলে। অ্যাকচুয়ালি ন্যায় দর্শনের বিভিন্ন নামগুলো কী কী বললাম? প্রমাণশাস্ত্র, হেতুবিদ্যা, বাদবিদ্যা, তর্কবিদ্যা, অন্নিক্ষিকি, যুক্তিশাস্ত্র। অনেক কিছুই লেখা যায়, অতগুলো আমি লিখিনি, নোটসটা পড়লেই তোমরা বুঝতে পারবে। জাস্ট এখানে বোঝার তেমন তো কিছু নেই, জাস্ট আমি জায়গাটা ধরিয়ে দিচ্ছি তোমাকে। এবার চলে এসেছি দেখো মেন যে জায়গাটা, ন্যায় দর্শনের, ভারতীয় ন্যায় দর্শনের কিছু শাখা রয়েছে। শাখাটা কি? এই শাখাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। ভারতীয় ন্যায় দর্শনের শাখাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন ন্যায় আর একটা হচ্ছে নব্য ন্যায়। নব্য মানে হচ্ছে নতুন, কি তাই তো? তাহলে প্রাচীন ন্যায়ের প্রবক্তাকে মহর্ষি গৌতম। এই যে ন্যায় দর্শন সম্পর্কে আমরা এখন আলোচনা করছি বা যে ন্যায় দর্শন সম্পর্কে আমরা তোমাদেরকে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে আমি বক্তৃতা দিচ্ছি, তাহলে কি বললাম? তাহলে প্রাচীন ন্যায়, এই প্রাচীন ন্যায় দর্শনের প্রবক্তা হচ্ছে মহর্ষি গৌতম, যেটার গ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র। তাহলে প্রাচীন ন্যায়ের গ্রন্থ কোনটা? প্রাচীন ন্যায়ের গ্রন্থ মনে রাখবে ন্যায়সূত্র। এবং আরেকটা রয়েছে নব্য ন্যায়। এই নব্য ন্যায়ের প্রবক্তা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়। জায়গাটা ভালো করে মনে রাখবে, নব্য ন্যায়ের প্রবক্তা হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়। তাহলে এর প্রধান গ্রন্থের নাম কি? এর প্রধান অন্যতম গ্রন্থ হচ্ছে তত্ত্বচিন্তামণি। তত্ত্বচিন্তামণি। এবার আমাদেরকে এক্সট্রা করে একটু দেখতে হবে হয়তো মূল বক্তব্যটা। যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি, প্রাচীন ন্যায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম, এর প্রধান গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। এবং উদ্দেশ্য বা মূল বক্তব্য যদি বলতে পারি, এটা হচ্ছে বুদ্ধিবাদী এবং যুক্তিবাদী। এই যে প্রাচীন ন্যায়টা হচ্ছে বুদ্ধিবাদী এবং যুক্তিবাদী। এই যে এখনই তো বলছিলাম না, এই যে যুক্তি তর্কের দ্বারা কোনো বক্তব্য প্রতিষ্ঠা করা, তোমরা কি যুক্তি তর্কের দ্বারা? অবশ্যই এটা যুক্তিবাদী দর্শন। বলতে পারলাম যে এই দর্শনে যুক্তি প্রদর্শন করা হয়, সেটাই হচ্ছে আমার ন্যায় দর্শন। দর্শন শব্দের অর্থ কি? দর্শন শব্দের অর্থ অলরেডি জেনে এসেছি আমরা, কি? সত্যের উপলব্ধি করা, তাই তো? সত্যের অনুসন্ধান করা, এটা হচ্ছে দর্শন শব্দের অর্থ। তাহলে এখানেও কিন্তু আমরা পাচ্ছি প্রাচীন ন্যায় হচ্ছে মহর্ষি গৌতম, যিনি ন্যায়সূত্র হচ্ছে প্রধান গ্রন্থ। আর এই যুক্তিতর্ক মানে এর মূল বক্তব্য হচ্ছে বুদ্ধিবাদী যুক্তিবাদী। এবং একই রকমভাবে নব্য ন্যায় রয়েছে। এই নব্য ন্যায়ের প্রবক্তাকে গঙ্গেশ উপাধ্যায়। প্রধান গ্রন্থের নাম কি? তত্ত্বচিন্তামণি। এবং এর মূল বক্তব্য রয়েছে কি? যৌক্তিক শুদ্ধতা ও বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান। যৌক্তিক, যুক্তি, এটাও কিন্তু ন্যায় মানেই হচ্ছে অ্যাকচুয়ালি যুক্তি। তাহলে এই নব্য ন্যায়ও কিন্তু একই রকমই কথা আলোচনা করা হয়েছে, কি সেটা? যৌক্তিক শুদ্ধতা ও বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান। এখানে একটা শব্দ অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান। এইবার দেখো আমরা চলে আসছি, তোমরা হয়তো অনেকেই
এই জায়গাটা জানার চেষ্টা করবো। আমি একটা কথা এখানে লিখিনি যদিও, সেটা হচ্ছে গুরুত্ব। ন্যায় দর্শন কিসের উপর গুরুত্ব প্রদান করেন? এখানে যদি আমি পেয়ে যাই যুক্তি, ভালো করে শোনো, এখানে যদি আমরা পেয়ে যাই যুক্তি, আর এখানে আমি যুক্তির সাথে যদি পেয়ে যাই বিশ্লেষণ, ভালো করে শোনো, এখানে যদি আমি প্রাচীন ন্যায়ে যদি আমি যুক্তি পাই আর নব্য ন্যায়ে যদি যুক্তির সাথে আমি বিশ্লেষণ পাই, তাহলে আমি সহজেই কি বলবো, এই টোটাল ন্যায় দর্শনটা কিসের উপর গুরুত্ব প্রদান করে? এই টোটাল ন্যায় দর্শন কিসের উপর গুরুত্ব প্রদান করে? তাহলে অবশ্যই দেখেই বলে দেবো, যুক্তি এবং বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান করে। তাহলে ন্যায় দর্শন যুক্তি এবং বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান করে। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? তাহলে আমি এখানে গুরুত্ব বলে একটা পয়েন্ট করতেই পারতাম হয়তো নিচের দিকে, গুরুত্ব প্রদান তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে যুক্তি ও বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান। যুক্তি এবং বিশ্লেষণের উপর গুরুত্ব প্রদান। ক্লিয়ার? তাহলে এই দর্শন মোটামুটি শুরু হয়েছিল কবে? আনুমানিক 400 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে। 400 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এইবার চলে আসছি আমরা যেটা মেন পার্ট, আমাদের মূলনীতি। যেহেতু আমাদের এমসিকিউ প্রশ্ন হবে, তাই এমসিকিউ এর মতো করেই কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। এগুলোর তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বড় ব্রডের দরকার নেই, আমাদের জাস্ট এমসিকিউ এর মতো করে উত্তর করতে হবে। তাহলে দেখো, মূলনীতিকে আমরা তিনটি দর্শনের যে তিনটি শাখা, একটা হচ্ছে মেটাফিজিক্স, যেটাকে আমরা বাংলায় বলি অধিবিদ্যা, একটা হচ্ছে জ্ঞানতত্ত্ব, যেটাকে আমরা বলি ইংরেজিতে এপিস্টেমোলজি, এবং আরেকটা হচ্ছে এক্সিওলজি, যেটাকে আমরা বাংলায় বলি অধিবিদ্যা, অর্থাৎ অধিবিদ্যা বলছি, মূল্যবিদ্যা। তাহলে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলছি মেটাফিজিক্স, এপিস্টেমোলজি এবং এক্সিওলজি। এই তিনটের উপর বেস করেই আমাদের ন্যায় দর্শনটাকে আলোচনা করতে হবে। বোঝাতে পারলাম? এই তিনটের উপর, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা। তো এই যে আমাদের মূল নীতি, এই তিনটের উপর বেস করে আমি লিখেছি। দেখো, একটা করে লাইন জাস্ট লেখা আছে। অ্যাকচুয়ালি এখানে লাইন মানে কি, এগুলোর কিন্তু অনেক ব্যাখ্যা আছে। টেক্সট বইটা যখন তোমরা পড়বে তখন কিন্তু অনেকগুলো ব্যাখ্যা পাবে। তো অ্যাকচুয়ালি অধিবিদ্যা মানে কি? অধিবিদ্যা মানে হচ্ছে যেটা বাস্তব, তাই না? অধিবিদ্যা মানে হচ্ছে যেটা বাস্তব, একদম তুমি যেটাকে একদম চিরসত্য, সত্যটাকে খুঁজে বের করতে 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 একদম যখন শেষ পর্যায়ে পৌঁছাচ্ছ, একদম যখন শেষ পর্যায়ে পৌঁছাচ্ছ, সেটাই তো অধিবিদ্যা, না? সেটাই তো অধিবিদ্যা। যেমন ধরো, এই যে অস্তিত্ব, আত্মা, পরমাত্মা, ঈশ্বর, এই যে এত দূর পর্যন্ত যখন পৌঁছাচ্ছ, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অধিবিদ্যার গল্প। তো এখানে এই ন্যায় দর্শনের অধিবিদ্যাতে কি বলা হয়েছে? 16টি পদার্থের কথা বলা হয়েছে। এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, এইটা থেকে প্রশ্ন আসতে পারে আমাদের। কি দিতে পারে প্রশ্নটা? ন্যায় দর্শনে মূলত ন্যায় দর্শনের অধিবিদ্যায় ড্যাশটি পদার্থের কথা বলা হয়েছে। 16টি, 17টি, 32টি, 42টি, এইরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে। বা 16টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে ড্যাশ দর্শনে। এই যে 16টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে ড্যাশ দর্শনে, বা কোন দর্শনে? ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, ইসলামিক দর্শন, না বৌদ্ধ দর্শন? এইরকম করে অপশন তোমাকে দিয়ে দিতে পারে। তো টেক্সট বইয়ে এই 16টি পদার্থের কথা লেখা আছে, সমস্ত বইয়ে লেখা আছে। তোমরা টেক্সট বইটা দেখলেই হয়তো বুঝতে পারবে, তাও আমি তোমাদেরকে একবার না হয় বলেই দিচ্ছি মুখে, জাস্ট শুনে নাও। এই যে 16টি পদার্থের কথা বলা হয়েছে, এই 16টি পদার্থ অ্যাকচুয়ালি কী কী? একটা হচ্ছে ছল, জাতি, নিগ্রহ স্থান, প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, তর্ক, অবয়ব, সিদ্ধান্ত, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেতাভ্যাস। এই যে দেখো 16টি। তো আমাদের তো 16টির নাম দরকার নাই, আমাদের এগুলোর নামগুলো দরকার নাই। আমাদের দরকার কি? শুধু কটি পদার্থ। মানে যেমন ধরো, আমি যদি তোমাকে বলি জল, জলের অস্তিত্ব বাস্তবে রয়েছে কি না? আমরা প্রত্যেকেই জানি জল পান করছি। এই যে আমার সামনে জলের বোতল রাখা রয়েছে, এই যে জলের বোতল রাখা রয়েছে, এটা কি? এটার বাস্তবে অস্তিত্ব রয়েছে, এটাকে আমি দেখতে পাচ্ছি। এই যে এখন আমি জলটা পান করছি, দেখো, এই যে আমি পান করলাম, জলটাকে পান করলাম, তাহলে জলটা কি দিয়ে তৈরি? এবার যদি প্রশ্ন, জলটাকে যদি এবার ভাঙি, এটা জল দেখতে পাচ্ছি, আমরা জল দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, ইন্দ্রিয়গ্রাহ্য তো, তাই না? অধিবিদ্যাতে কিন্তু এটাই আলোচনা করা হচ্ছে, অধিবিদ্যার মূল বক্তব্যটাই। এবার এটাকে যদি ভাঙি আমরা কি পাবো? হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। হাইড্রোজেন অক্সিজেনকে যদি ভাঙি কি পাবো? প্রোটন, নিউট্রন, মানে এই মৌলগুলো পাবো। তার মানে দেখো, এই যে ফিজিক্স, এই যে মেটাফিজিক্স, ইংরেজি নামটা কি? মেটাফিজিক্স। যে পার্টগুলো অলরেডি ফিজিক্সে আমরা পড়ে এসেছি, 10ম শ্রেণী পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা সবাই পড়ে এসেছি। এইটাই অধিবিদ্যার মূল আলোচ্য বিষয়। তাহলে ন্যায় দর্শনেও কিন্তু একই কথাই বলা হচ্ছে, কি? অধিবিদ্যায় বলা হচ্ছে 16টি পদার্থের কথা। এই 16টি পদার্থ, জাস্ট এইটুকু জায়গায় মনে রাখবো। এবার এর বাইরেও তোমরা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ পড়তেই পারো, টেনশনের কিছু নাই। সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো একটু টেক্সট বই থেকে পড়ে নেবো, আমরা জাস্ট রিডিং পড়ে নেবো। এমন আহামরি কিছু আসে না এগুলো থেকে, তাই তো? বা আসবে না, আসে না বলা ভুল, মানে যেহেতু প্রথম সিলেবাস, মানে আহামরি তেমন কিছু আসবে না। জাস্ট জায়গাগুলো, যে জায়গাগুলো আমি তুলে দিচ্ছি, যে জায়গাগুলো আমি এখানে হাইলাইট করে দিয়েছি, এই জায়গাগুলো একটু ভালো করে
বুঝে নাও। এবার চলে এসেছি জ্ঞান তত্ত্ব, যেটাকে আমরা বলি এপিস্টেমোলজি। জ্ঞান তত্ত্ব মানেই বুঝতে পারছি এটা জ্ঞানের উপর নির্ভরশীল, তাই না? এখানে যাবতীয় জ্ঞান রিলেটেড আলোচনা হয়। জ্ঞান তত্ত্ব হচ্ছে জ্ঞান রিলেটেড আলোচনা। দেখো জ্ঞান রিলেটেড আলোচনা কি, ন্যায় দর্শনের প্রত্যক্ষ, অনুমান, শব্দ এবং তুলনা। এই যে চারটে বিষয় বলেছি, প্রত্যক্ষ, অনুমান, শব্দ, তুলনা, এই চারটের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজিটা তৈরি হয়েছে, বা জ্ঞান তত্ত্বটি তৈরি হয়েছে, বুঝতে পারলাম? এবার এটাই যখন আমরা টেক্সট বইয়ে পড়বে তখন তোমরা পাবে এই প্রত্যক্ষটা কি, প্রত্যক্ষ কাকে বলে, বা প্রত্যক্ষ থেকে তোমরা পেয়ে যাবে প্রমা। প্রত্যক্ষকে এই যে মানে এই পার্টগুলো আর কি, ন্যায় দর্শনের মধ্যে জ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, প্রমা, অপ্রমা, তাই তো? এই প্রমা অপ্রমাকে প্রমা জ্ঞান মানে কোনটা বলো তো? যেটা যথার্থ জ্ঞান বলি আমরা, যে জ্ঞান আমরা সরাসরি উপলব্ধি করতে পারি। কি বললাম? এই যে আমি এখানে জাস্ট যদি লিখি প্রমা আর একটা হচ্ছে কি বললাম, আর একটা বললাম অপ্রমা, প্রমা আর অপ্রমা। তাহলে প্রমা আর অপ্রমা কি, একটু যদি আমি তোমাদেরকে বলি প্রমা জ্ঞান কোনটা, এই যে জ্ঞান তত্ত্বে বলছি না, আমি জ্ঞান তত্ত্বে বলছি তো, তাহলে প্রমা জ্ঞান কোনটা? প্রমা জ্ঞান, আচ্ছা তুলনাকে দুটো ভাগে ভাগ করলাম না কিন্তু, এটা আলাদা, এটা আমি জ্ঞান তত্ত্বের কথা বলছি, ঠিক আছে? তাহলে প্রমা এবং অপ্রমা, প্রমা জ্ঞান কোনটা? প্রমা জ্ঞান হচ্ছে যে জ্ঞানটা আমরা সরাসরি উপলব্ধি করছি, ডাইরেক্ট আমরা অর্জন করছি, সেই জ্ঞানটাকে আমরা বলি প্রমা জ্ঞান। পয়রফলা ময়াকার, প্রমা জ্ঞান। এই প্রমা জ্ঞানকে আবার বিভিন্ন চারটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। এই যে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, আর একটা বললাম কি উপমান, এইগুলোই হচ্ছে তোমার প্রমা জ্ঞান। এই যে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, আর একটা কি বললাম উপমান, এগুলো হচ্ছে তোমার প্রমা জ্ঞান। টেক্সট বই লেখা রয়েছে, টেক্সট বইগুলো একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। তাহলে প্রত্যক্ষ কাকে বলে? প্রত্যক্ষ ইন্দ্রিয়ের সঙ্গে কোনো বিষয় সংযোগের ফলে উৎপন্ন যথার্থ জ্ঞানকেই বলা হয় প্রত্যক্ষ জ্ঞান, তাই তো? মানে প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে সকল জ্ঞান আহরণের মূল উৎস, মনে রাখবো। প্রত্যক্ষ জ্ঞান সকল জ্ঞান আহরণের মূল উৎস। কেন? এই যে সরাসরি উপলব্ধি করছি, এক্ষুনি বললাম না, প্রমা জ্ঞানের মধ্য থেকে প্রত্যক্ষ মানে কি, ডাইরেক্ট সরাসরি উপলব্ধি করা। তাহলে সরাসরি যে জ্ঞানটা আমরা উপলব্ধি করছি সেটাই হয়ে যাচ্ছে আমার কি, প্রত্যক্ষ, তাই তো? এই প্রত্যক্ষ আবার দুই প্রকারের, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। এই লৌকিক আর অলৌকিক প্রত্যক্ষটা একটু জাস্ট একবার দেখে রেখো। লৌকিক প্রত্যক্ষ কোনটা? যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সরাসরি যে জ্ঞানটা উপলব্ধি করছি সেটাই হচ্ছে আমার লৌকিক প্রত্যক্ষ, তাই তো? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, যে পঞ্চ ইন্দ্রিয় কোনটাকে বলে বাবা? পঞ্চেন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞানটা আমরা সরাসরি উপলব্ধি করছি, অর্থাৎ বস্তুর বা প্রকৃতির রূপ, রস, গন্ধ, এগুলোকে যখন আমরা উপলব্ধি করছি বা অর্জন করছি, অনুধাবন করার চেষ্টা করছি, সেইটাই হয়ে গেল আমার লৌকিক প্রত্যক্ষ, মনে থাকবে তো? যাই এগুলা বলতে গেলেও বিরাট বড় হয়ে যাবে ক্লাসটা, জাস্ট এগুলো একবার টেক্সট বই থেকে জাস্ট একবার করে দেখে নিবা, আহামরি কিছু দেখার দরকার নেই। দেখো বারবার করে বলছি, কারণ আমরা ফিলোসফি পড়ছি না, ফিলোসফি যারা পড়বে তাদের এগুলো প্রয়োজন আছে, একদম ডিটেলসে পড়তে হচ্ছে। আমরা যেহেতু ফিলোসফি পড়ছি না, আমাদের এডুকেশনাল ফিলোসফি, তাহলে যা প্রশ্ন হবে এডুকেশন রিলেটেড প্রশ্ন হবে, এডুকেশনাল ফিলোসফি রিলেটেড প্রশ্ন হবে। তাহলে এই যে জ্ঞান তত্ত্বে জাস্ট মনে রাখো এই প্রত্যক্ষ, অনুমান, শব্দ, তুলনা। তাহলে তোমাকে প্রশ্ন কি দিবে? তোমাকে প্রশ্ন দিবে যে ড্যাশ দর্শনের জ্ঞান তত্ত্বে বা ড্যাশ দর্শনের জ্ঞান তত্ত্বে প্রত্যক্ষ ও অনুমানকে স্বীকার করা হয়েছে, বা প্রত্যক্ষ ও অনুমানকে স্বীকার করা হয়েছে কোন দর্শনে? বা তোমাকে দিতে পারে যে ন্যায় দর্শনে প্রত্যক্ষ ও অনুমান, শব্দ, তুলনা বিষয়টি আলোচনা হয় দর্শনের ড্যাশ শাখায়। আবার বলছি, কি বললাম? ন্যায় দর্শনে, প্রশ্নটা কীভাবে দেবে? ন্যায় দর্শনের জ্ঞান আচ্ছা উত্তর বলে দিলাম, প্রশ্নটা তোমাকে এইভাবে দেবে, ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, শব্দ এবং তুলনা আলোচিত হয় দর্শনের ড্যাশ শাখায়। কোন শাখায়? দর্শনের তিনটে শাখায়, যে কি? অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা। তাহলে এই প্রত্যক্ষ, অনুমান কোন শাখায় আলোচনা হয়? তোমাকে বলতে হবে জ্ঞানতত্ত্বে, অর্থাৎ এপিস্টেমোলজিতে আলোচনা হয়। অথবা তোমাকে দিতে পারে যে 16টি পদার্থের কথা ন্যায় দর্শনে স্বীকার করা হয়েছে, একটা বিবৃতি দিল, ভালো করে শোনো, বিবৃতিটা কি দিল? 16টি পদার্থের কথা ন্যায় দর্শনে স্বীকার করা হয়েছে, তাই তো? এই 16টি পদার্থ ন্যায় দর্শনে ড্যাশ শাখার অন্তর্ভুক্ত, অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, এইভাবে দিয়ে দিবে। তাহলে 16টি পদার্থের কথা অধিবিদ্যায় স্বীকার করা হয়েছে, যেটা হচ্ছে মেটাফিজিক্স বলছি আমরা, ইংরেজিতে বললে
মেটাফিজিক্স। আর একই রকমভাবে প্রত্যক্ষ অনুমান এগুলো দর্শনের কোন শাখায় স্বীকার করা হয়েছে? জ্ঞান তত্ত্বে। কোন দর্শনে? ন্যায় দর্শনে। তাই তো, আমরা তো ন্যায় দর্শন পড়ছি আজকে। আমরা আজকে কি পড়ছি? এই যে ন্যায় দর্শন পড়ছি। তাহলে ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্বে প্রত্যক্ষ অনুমান শব্দ তুলনা এই বিষয়গুলিকে স্বীকার করা হয়েছে। একই রকমভাবে ন্যায় দর্শনের অধিবিদ্যায় অর্থাৎ মেটাফিজিক্সে 16টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে। এবার পড়ে থাকলো এক্সিওলজি বা মূল্যবিদ্যা। তাহলে দেখো, এক্সিওলজি বা মূল্যবিদ্যাটা কি? মূল্যের উপর বিশ্বাস, শারীরিক ও আধ্যাত্মিক সুন্দরতা। এই যে মূল্যের উপর বিশ্বাস, ভ্যালু, ভ্যালু, এক কথায় ভ্যালু, এখানে ভ্যালুর কথা বলছে। তাহলে মূল্যের উপর বিশ্বাস, তোমার শারীরিক এবং আধ্যাত্মিক সুন্দরতা। আধ্যাত্মিক বিষয়টা কি এটা তো বুঝতে পারছো, শারীরিক মানে আমাদের দেহ, আর আধ্যাত্মিক মানে কি? আধ্যাত্মিক কথার অর্থ হচ্ছে পরমাত্মা, তাই তো? পরমাত্মার বিষয়টি, এই যে তুমি যেটা অনুধাবন করছো এই পার্থিব জগতের বাইরেও যে একটা অপার্থিব জগৎ রয়েছে, তাই তো? এই যে বিশ্বব্রহ্মাণ্ডের এই যে আমরা এই যে বস্তু জগতের মধ্যে রয়েছে, বস্তু জগতের বাইরেও তো একটা জগৎ রয়েছে, তাই তো? সেইটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, তাই তো? বুঝতে পারলাম? তাহলে এই যে বিষয়গুলো আমাদের রয়েছে এগুলোই আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তো টেক্সট বই থেকে আমরা অবশ্যই অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যার পার্টটা ভালো করে একটু দেখে নিব। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট কথা বলে দিই, যেমন অনুমানটা, এই যে প্রত্যক্ষ যেমন বললাম, ঠিক অনুমানটাও আমি তোমাদেরকে একটু বলে দিই। অনুমানটা কি বলতো? কোনো বিষয়ে জ্ঞান লাভের পর অপর বিষয়ের যখন আবার জ্ঞান লাভ করি তখন সেটাকে আমরা বলি অনুমান। এখানে অনুমান মানে আইডিয়া নাই, কিন্তু অনেকেই ভাববে দর্শনের ভাষায় অনেক কিছুর মিনিং চেঞ্জ আছে, দর্শনের পরিভাষায় অনেক কিছুর মিনিং পরিবর্তন আছে। জাস্ট জায়গাগুলো মনে রাখো। অনুমান কি তোমাকে দিতেই পারে, অনুমান কি তোমাকে, অনুমান কি এইভাবে তো এসে কেউ দেবে না, তোমাকে উত্তরটা দিয়ে দিবে, নিয়ে প্রশ্নটা বানাবে। তোমাকে কি দিবে? তোমাকে বলবে দর্শনে একটি জ্ঞান আয়ত্ত করার পর বা একটি জ্ঞান অর্জন করার পর পরবর্তী জ্ঞান আহরণকে বা পরবর্তী জ্ঞান অর্জনকে বলা হয় ড্যাশ। অপশন এ প্রত্যক্ষ, বি অনুমান, সি শব্দ, ডি তুলনা। তাহলে এইটা তোমাকে মনে রাখতে হবে। অপশন বি হচ্ছে রাইট আনসার, অর্থাৎ অনুমান। এগুলো জাস্ট ডিটেলস পড়ার দরকার নেই, এগুলো জাস্ট কাকে বলে এগুলো দেখে নেবে। টেক্সট বই থেকে কাকে বলে এগুলো দেখে নেবে, প্রত্যেকটা রাইটারের টেক্সট বই এগুলো কথা লেখা রয়েছে, জাস্ট কাকে বলে এগুলো দেখে নেবে। বলতে পারলাম কাকে বলে? কেন এগুলো যদি এখন আমি ডিটেলস আলোচনা করতে যাই বিরাট বড় হয়ে যাবে ভিডিওটা, দরকার নেই অত বড় আমাদের, তাই তো? কেন এগুলো ফিলোসফির পার্ট, আলোচনার বিষয়, এগুলো হচ্ছে সবই ফিলোসফির পার্ট। তো জাস্ট এগুলো কাকে বলে এটা দেখে নাও। প্রমা জ্ঞান কি, অপ্রমা জ্ঞান কি, প্রত্যক্ষ কি, প্রত্যক্ষের একটা ভাগ, দুটো ভাগ বললাম, লৌকিক প্রত্যক্ষ, অলৌকিক প্রত্যক্ষ, অনুমান কি, এই যে বিষয়গুলো জাস্ট একটু কাকে বলে এগুলো দেখে নেবে। হয়তো দেবে না, কিন্তু জাস্ট একটু দেখে রেখো। পরীক্ষাতে তো দেবে না, মাত্র এই এখান থেকে 10 নম্বর থাকবে, তাও আবার কি শুধু এইটা থেকে না, এ বি সি 3টে সাব ইউনিট মিলিয়ে 10 নম্বর থাকবে। তাহলে এত এই জায়গাগুলো থেকে অত প্রশ্ন হবার চান্স নেই। এবার চান্স আসলে কি আছে? চান্স থাকলে জাস্ট এইটুকু জায়গা থেকেই প্রশ্ন আসবে। এই যে আমি যে চক আউটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই চক আউট থেকেই প্রশ্ন আসবে। বোঝাতে পারলাম? তাই এই হচ্ছে আমাদের টোটাল কি বলে ন্যায় দর্শন। তবে এখনও ন্যায় দর্শন শেষ হয়নি। আমাদের যেটা মেন পার্ট ন্যায় দর্শনের, যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স সর্বাধিক রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ন্যায় দর্শনের শিক্ষাক্ষেত্রে গুরুত্ব বা ন্যায় দর্শনের শিক্ষাগত গুরুত্ব। আমরা যে কটা দর্শন পড়বো, এদিকে প্রাচ্য দর্শন মানে ভারতীয় দর্শন 4টে, পাশ্চাত্য দর্শন 4টে, 4 4 টোটাল 8টা দর্শন। এই 8টা দর্শনের যে শিক্ষাগত গুরুত্ব একই প্যাটার্নে করব। শিক্ষাগত গুরুত্ব মানে কি? আমরা কোন কোন প্যাটার্ন ফলো করব? শিক্ষার লক্ষ্য, ন্যায় দর্শনের মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে পাঠ্যক্রম কী হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে শিক্ষক কেমন হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে শৃঙ্খলা কেমন হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে ছাত্রছাত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত, শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে মূল্যায়ন পদ্ধতি কেমন হওয়া উচিত। একই রকমভাবে বেদান্ত দর্শন যখন আলোচনা করব, সেম শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শৃঙ্খলা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, মূল্যায়ন, একই পদ্ধতি। আবার মানে পাঠ্যক্রম এই যে একই পদ্ধতি। আবার যখন ইসলামিক দর্শন আলোচনা করব, আবার যখন বৌদ্ধ দর্শন আলোচনা করব, সব একই রকমভাবে পাশ্চাত্যতেও যখন আলোচনা করব, সেম পাশ্চাত্যতেও আইডিয়ালিজম, ভাববাদ, প্রকৃতিবাদ, এই প্রয়োগবাদ, এই যে যখনই আমরা বস্তুবাদ বা বাস্তববাদ, যখনই আমরা এই দর্শনগুলোতে প্রবেশ করব, শিক্ষার যে গুরুত্বটা, শিক্ষার গুরুত্ব আমরা একই প্যাটার্নে একই চক আউটে করব, যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। ভবিষ্যতে যেন একবার চক আউটটা দেখলেই গোটা পরীক্ষার প্রশ্ন যত আমার একদম আয়ত্তে চলে আসে। এই যে এইভাবে যে তোমাদেরকে করিয়ে দিচ্ছি, দেখবে কোনো বইয়ে হয়তো এটা করেনি, কেন এটা আমি করেনি।
কোনো বইয়ে লেখা নেই। আমার লেখা যে বই বেরিয়েছে সেখানেও হয়তো এই তাড়াহুড়া করে হয়তো এই পার্টগুলো হয়তো অত ডিটেলসে আমি লিখতে পারিনি, কারণ বইটা খুব ফাস্ট বেরিয়েছে। তো তার জন্য আমি তোমাদের কিন্তু ক্লাসে এখানেই বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে, অবশ্যই নোট ডাউন করে নেবে। কারণ নোট ডাউন যদি না করো তাহলে কিন্তু তুমি এই যে এতগুলো কথা, এতগুলো বিষয় এক জায়গাতে তুমি যে একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাবে, এটা কিন্তু হবে না, বলতে বললাম। তার জন্যই তোমাদেরকে এইভাবে অনেকগুলো বই ঘেঁটে মিশিয়ে যেই বইয়ে যেটা ভালো আছে, যেই বইয়ে যে অংশটা ভালো আছে, সেইগুলোকে ভালো করে এক জায়গাতে করে তোমাদের সামনে তুলে ধরা, যাতে পৃথিবীর যে কোনো বইয়ে যেন একই জিনিস দেখতে পাও তুমি, বলতে বললাম। এই জন্য এই চক আউটটা করে দেওয়া, মাথায় ঢুকলো? তাহলে এইটুকুটা বলে দিয়েছি। এইবার দেখো আমরা কিন্তু চলে আসবো হচ্ছে শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব। তো শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্বটা আগে এইটা নোট ডাউন করে নাও। আমি তোমাদেরকে ওখানে বোর্ডের মধ্যে লিখেও দিচ্ছি, না হয় বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব। তাহলে শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব কী হওয়া উচিত, যে পয়েন্টগুলো বললাম ওই পয়েন্ট ধরে ধরেই আমি তোমাদেরকে বলবো। ওকে, লিখে নাও জলদি। দেখো, শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের অবদান আমি একটু আগেই যেভাবে বললাম ঠিক একই প্যাটার্নেই কিন্তু আমি তোমাদেরকে এখানে বোর্ডের মধ্যে স্থাপন করে দেবো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই যে দেখো, শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের অবদান, তাহলে কীভাবে, প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। এই যে আমি লিখে দিয়েছি শিক্ষার লক্ষ্য। তাহলে ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, একদম পরীক্ষাতে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন এই টাইপেরই দেবে, এই টাইপেরই দেবে। তোমাকে চারটা অপশন দিয়ে দেবে, ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত। মনে রাখবে, প্রথমেই যেটা বলছি একদম আত্ম উপলব্ধি, ভালো করে শুনে নাও, আত্ম উপলব্ধি, এবং এরই সাথে তোমরা মনে রাখবে আত্ম উপলব্ধি ও শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। লিখে নাও তোমরা, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। আচ্ছা, সর্বাঙ্গীন শব্দের অর্থ কি? সর্বাঙ্গীন মানে হচ্ছে সার্বিক, মানে সমস্ত দিক, তাই তো? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বা সার্বিক বিকাশ, এটা হচ্ছে ন্যায় দর্শনের মধ্যে শিক্ষার লক্ষ্য। দেখো, বই কিন্তু অনেক কথা লেখা আছে, অনেক বড় বড় ভাষণ দেওয়া আছে বইয়ে, দরকার নাই আমাদের, ওটা তুমি নলেজের জন্য পড়ো। কিন্তু অ্যাকচুয়াল যেটা থেকে এমসিকিউ প্রশ্ন আসার চান্স রয়েছে সেটা হচ্ছে ন্যায় দর্শনের মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত। তাহলে মূল পয়েন্টটাই হচ্ছে আত্ম উপলব্ধি করা, অর্থাৎ নিজে থেকে উপলব্ধি করা, এবং হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। যত বেশি তুমি জ্ঞান অর্জন করবে, যত বেশি তুমি উপলব্ধি করবে, নিজের থেকে উপলব্ধি করবে, তত বেশি কিন্তু তোমার সমস্ত দিকের বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ, সমস্ত দিকের বিকাশ ঘটবে। অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ মানে হচ্ছে শিক্ষার্থীর সমস্ত দিকের বিকাশ, সমস্ত দিকের বিকাশ। তাহলে এখানে থেকে সহজে আমরা বলতে পারছি যে আত্ম উপলব্ধি ও শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই হচ্ছে ন্যায় দর্শনের মতে শিক্ষার অন্যতম লক্ষ্য। এবার দেখো, পাঠ্যক্রমে কি কি থাকবে। এই যে পাঠ্যক্রম আমি যদি বলে দিই, এখানে ছোট্ট করে পয়েন্ট করি, পাঠ্যক্রম, তাই তো, কারিকুলাম, পাঠ্যক্রম বা কারিকুলাম। তাহলে ন্যায় দর্শনের মতে পাঠ্যক্রম কী হওয়া উচিত, একদম প্রথমেই সাহিত্য হওয়া উচিত, সাহিত্য থাকা উচিত। তারপরে ধরো সাহিত্যের সাথে সাথে আমরা কি কি পড়বো, আমরা মোটামুটি ধরো সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, তাই তো, সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, দর্শন, গণিত, এগুলোই, পদার্থবিদ্যা, এই জাস্ট কয়েকটা সাবজেক্টের কথা মনে রাখবে। দর্শন পড়ছি তো দর্শন তো থাকবেই, তাই তো, গণিত, তারপর ধরো সমাজবিজ্ঞান, এই যে কথাগুলো, এগুলোই কিন্তু জাস্ট তোমাকে এখানে লিখতে হবে, মনে থাকবে। তাহলে পাঠ্যক্রম হওয়া উচিত এগুলো, সাহিত্য, পদার্থবিদ্যা, দর্শন, গণিত, সমাজবিজ্ঞান, মানে সোশ্যাল সায়েন্সের কথা বলছে। সোশ্যাল সায়েন্স মানে তোমরা প্রত্যেকেই জানো ইতিহাস ভূগোল, তাই তো, ইতিহাস ভূগোলের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে ন্যায় দর্শন অনুযায়ী পাঠ্যক্রম হওয়া উচিত সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, বৃত্তিমূলক বিজ্ঞান, সাহিত্য, পদার্থবিদ্যা, দর্শন, গণিত, সমাজবিজ্ঞান, আরও অনেক কিছুই আছে, তোমরা টেক্সট বই পড়লেই বুঝতে পারবে। আচ্ছা, ন্যায় দর্শনের মতে শৃঙ্খলা কেমন হওয়া উচিত। শৃঙ্খলা, এইটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা। দেখো, যদিও শৃঙ্খলা পার্টটা কিন্তু সব দর্শনে, কিন্তু অনেক দর্শনে এই পার্টটা রয়েছে। তাহলে শৃঙ্খলা মনে রাখবে, ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা হওয়া উচিত সশৃঙ্খলা, মানে নিজে থেকেই শিখবে, শিক্ষার্থী নিজে থেকেই শিখবে, সশৃঙ্খলা বা আমরা কি বলি, আত্মশৃঙ্খলা বলি আমরা, তাই না, সশৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা, এইটা মনে রাখবে, সশৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা। ওকে, তাহলে ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা হওয়া উচিত। মানে কি নিজ, আত্ম মানে কি নিজ,
তাহলে স্বশৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা অর্থাৎ শিক্ষার্থী নিজে থেকেই শিখবে এটাই হচ্ছে ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা। মনে থাকবে? আচ্ছা, ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি কী হওয়া উচিত? নর্মালি দেখো এখানে প্রথমেই আমরা যখন ভিত্তিটা পড়েছিলাম ওখানে কিন্তু জেনে গেছিলাম ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষা পদ্ধতি কী হওয়া উচিত। শিক্ষা পদ্ধতি অবশ্যই যুক্তিভিত্তিক, ইন্দ্রিয়জাত এবং অভিজ্ঞতা ভিত্তিক, তাই না? যুক্তিভিত্তিক, ইন্দ্রিয়জাত এবং অভিজ্ঞতা ভিত্তিক হওয়া উচিত। এই যে শিক্ষণ পদ্ধতি, জাস্ট তোমরা এইভাবে চক আউটগুলো লিখে রাখো, জাস্ট একটা করে লাইন লিখে রাখো যাতে তোমরা সহজে বুঝতে পারো, যখনই তোমাকে এই টাইপের প্রশ্ন দিবে সহজেই যাতে বুঝতে পারো। তাহলে কি বললাম? যুক্তিভিত্তিক, তাই তো? তারপর কি বললাম? যুক্তিভিত্তিকের সাথে সাথে অভিজ্ঞতা ভিত্তিক এবং ইন্দ্রিয়জাত, তাই তো? অভিজ্ঞতা ভিত্তিক এবং ইন্দ্রিয়জাত, অভিজ্ঞতা ভিত্তিক এবং আমরা বলবো ইন্দ্রিয়জাত। মনে থাকবে? এই যে দেখো তোমরা একটু আগেই যখন পড়লে মূল ভিত্তি, মূল নীতি, সেখানে আমরা অনেক কিছু পড়লাম, তাই না? তো একই কথা কিন্তু আমরা আবার বলছি, কেন ওগুলোর উপর বেস করেই তো টিচিংটা দেওয়া হবে, শিক্ষণ পদ্ধতিটা বলা হবে। সেটা কি? যুক্তিভিত্তিক। কেন? ন্যায় দর্শন যুক্তিতর্কের উপর প্রতিষ্ঠিত একটি দর্শন, তাই তো? আমরা কাকে বলে সংজ্ঞাতেই বললাম, এখানে লেখা ছিল সংজ্ঞাটা। তাহলে যুক্তিতর্কের উপর যে বক্তব্যটাকে প্রতিষ্ঠা করা হয় বা যে বিবৃতিকে প্রতিষ্ঠা করা হয় সেটাই তো ন্যায় নামে পরিচিত। তাহলে দেখো ওইটার উপর বেস করে শিক্ষণ পদ্ধতির কথা বলা যায়। কী হবে? যুক্তিভিত্তিক, অর্থাৎ যা বলবে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা ক্লাসে যা বলবেন সেটা অবশ্যই যেন সেখানে যুক্তি বা প্রমাণের সাপেক্ষে উনি সেই বক্তব্যটাকে তুলে ধরার চেষ্টা করেন, যুক্তি বা প্রমাণের সাপেক্ষে। এবং বলেছে অভিজ্ঞতা ভিত্তিক, অর্থাৎ এখানে শিক্ষকের একটা সেই বিষয় সম্পর্কে কিন্তু যথার্থ অভিজ্ঞতা থাকা চাই, যথার্থ বিষয়বস্তুর জ্ঞান থাকা চাই। যদি সেই শিক্ষকের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে শিক্ষক মহাশয় জ্ঞানটাকে প্রদান করবেন কি করে, শিক্ষা প্রদান করবেন কিভাবে? তার জন্য অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক হওয়া চাই। তাহলে শিক্ষক হবেন অভিজ্ঞতা ভিত্তিক, শিক্ষকের জন্য আগে থেকেই সেই বিষয়বস্তু সম্পর্কে যথার্থ জ্ঞান বা যথার্থ অভিজ্ঞতা থাকে। এবং আরেকটা বলেছি দেখো, ইন্দ্রিয়জাত, অর্থাৎ শিক্ষার্থী যা দেখবে, প্রত্যক্ষ করবে। ইন্দ্রিয়জাত মানে কি? প্রত্যক্ষ করা, তাই তো? হাতে প্রত্যক্ষ করছে বা দেখে প্রত্যক্ষ করছে, কানে শুনে প্রত্যক্ষ করছে, স্মেল বা ফ্র্যাগ্রেন্সের মধ্য দিয়ে প্রত্যক্ষ করছে, গন্ধ যেটাকে বলি আমরা, গন্ধের মধ্য দিয়ে প্রত্যক্ষ করছে। তার মানে এক কথায় এই যে প্রত্যক্ষ করা অর্থাৎ ইন্দ্রিয়জাত, এই যে ইন্দ্রিয়গুলিকে সক্রিয় রাখতে হবে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এগুলোর মধ্য দিয়ে কিন্তু শিক্ষাদান পদ্ধতিটাকে পরিচালনার কথা বলছে কে? ন্যায় দর্শনে বিশ্বাসী দার্শনিকগণ বলছেন যে ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি হওয়া উচিত কি? যুক্তিভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক এবং ইন্দ্রিয়জাত। তাহলে তোমাকে এখান থেকে একটা প্রশ্ন দিতেই পারে, এই যে যেহেতু শিক্ষাক্ষেত্রে গুরুত্ব থেকে আসবেই, 100% প্রশ্ন আসবে, তাহলে তোমাকে প্রশ্ন দিতেই পারে যে যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদান পদ্ধতির কথা কে বলেছেন? যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের কথা কে বলেছেন? মানে কোন দর্শনে বলা হয়েছে আর কি, কে বলেছেন তো নয়, কোন দর্শনে বলা হয়েছে। তাহলে যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের কথা বা যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাদান পদ্ধতির কথা কোন দর্শনে বলা হয়েছে নিয়ে তোমাকে 4টে দর্শন দিয়ে দিল। প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মানে দুটো পাশ্চাত্য, দুটো প্রাচ্য ভারতীয় দর্শন, কিছু একটা দিয়ে দিবে তোমাদেরকে, বলতে বললাম, মাথায় ঢুকলো? তাহলে এবং আরেকটা রয়েছে শিক্ষক কেমন হবেন, তাই তো? ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক কেমন হবে? ন্যায় দর্শনে মনে রাখবে প্রকৃত বিদ্বান শিক্ষককেই গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো আমরা কিন্তু সহজে লিখব কি? শিক্ষক কেমন হবেন? ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষকের বৈশিষ্ট্য কেমন থাকা উচিত? তাহলে শিক্ষক হবেন প্রকৃত বিদ্বান, অর্থাৎ জ্ঞানী শিক্ষক হবেন, জ্ঞানী, প্রকৃত বিদ্বান শিক্ষক হবেন। শুধু তাই নয়, সৃজনশীল হবেন উনি হবেন সৃজনশীল। তাহলে কি বললাম দেখো, প্রকৃত বিদ্বান অর্থাৎ যার মধ্যে বিষয়বস্তুর জ্ঞান যথার্থ পরিমাণে থাকবে, এরকম শিক্ষকের কথা বলছে। দেখো বর্তমানে তো সবাই শিক্ষক, তাই না? সবাই শিক্ষক, কিন্তু কোন শিক্ষকের পড়ানোটা আমি বুঝতে পারছি, কোন শিক্ষক আমার মনে জায়গা করে নিচ্ছে? সবাই কি জায়গা করতে পারে? তোমরাই বলো, সবাই কি জায়গা করতে পারে? নিশ্চয়ই না। এই যে আমরা বলি না অমুক টিচারটা খুব ভালো পড়ায়, অমুক টিচারটা না ঠিক বোঝান না, অমুক টিচারটা দারুণ বোঝায়, এই যে তোমরাই বলো এই কথাগুলো, তার মানে এটা কি? এই যে প্রকৃত বিদ্বান অর্থাৎ যিনি প্রকৃত বিদ্বান, যার মধ্যে যথার্থ বিষয়বস্তুর জ্ঞান থাকবে, উনি অবশ্যই কিন্তু তোমাকে বিষয়বস্তুকে নানা রকমভাবে এক্সাম্পল মেথড, স্টোরি টেলিং মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, যত
মেথড আছে, যত পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতির মধ্য দিয়েই কিন্তু তোমাকে বিষয়বস্তুটাকে তুলে ধরার চেষ্টা করবেন। অর্থাৎ ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক হবেন প্রকৃত বিদ্বান শিক্ষক, এবং উনি হবেন ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল একজন ব্যক্তি, সৃজনশীল ব্যক্তি হবেন কি, তাই তো? তাহলে দেখো আমি বলে দিলাম, শিক্ষার লক্ষ্য বললাম, পাঠ্যক্রম বললাম, শিক্ষাদান পদ্ধতি বললাম, শিক্ষণ শৃঙ্খলা বললাম, শিক্ষক বললাম, এই যে বিষয়গুলো, তাহলে এইগুলো অনুযায়ী কিন্তু তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর একটা লাস্ট বলে দিই, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, তাই তো? তাহলে হয়ে যাবে, আমরা জাস্ট এই প্যারা ধরে, মানে এই চক আউট ধরেই কিন্তু আমরা করব বাকি দর্শনগুলোও, তাই তো? ওই জন্য আমি আজকে একটা কিন্তু একদম সুন্দর করে লিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা ক্লাসটা দেখলে মনোযোগ দিয়ে, তারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারবে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। এই যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক, এটা কি আমি কি বললাম এখনই? শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হবে গভীর, গভীর এবং মধুর, মিষ্টি সম্পর্ক হবে, তাই তো? গভীর এবং মধুর মিষ্টি সম্পর্ক হবে, এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত কেমন? গভীর, গভীর সম্পর্ক হওয়া উচিত। এবং শুধু তাই নয়, গভীর সম্পর্কের সাথে সাথে অত্যন্ত মধুর সম্পর্ক, মধুর সম্পর্ক হবে, যেখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে কি করবে? স্বাধীনতা প্রদান করবেন, শিক্ষক শিক্ষার্থীদেরকে স্বাধীনতা প্রদান করবেন। এই হচ্ছে ন্যায় দর্শনের শিক্ষাক্ষেত্রে অবদান বা শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের গুরুত্ব। তাহলে মোটামুটি 5-6টা পয়েন্ট বললাম। কি বললাম? শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? আত্মোপলব্ধি এবং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। জাস্ট চক আউটটা মনে রাখো, জাস্ট পয়েন্টটা মনে রাখো, আর কিচ্ছু মনে রাখতে হবে না, কোনো বড় প্রশ্ন আমাদের নাই, সব এমসিকিউ। 2 নম্বরে কি বললাম? পাঠ্যক্রম। ন্যায় দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কি হবে? এই যে সাহিত্য, পদার্থবিদ্যা, দর্শন, গণিত, সমাজবিজ্ঞান, এই ধরনের বিষয়বস্তুগুলো পাঠ্যক্রমে স্থান পাবে। ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা কেমন হওয়া উচিত? সশৃঙ্খলা বা আত্মশৃঙ্খলা, অর্থাৎ শিক্ষার্থী নিজে থেকেই শিখবে, আত্মশৃঙ্খলা মানে নিজে থেকেই শিখবে। এবং চলে আসছে শিক্ষণ পদ্ধতি। ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষাদান পদ্ধতি কেমন হওয়া উচিত? যুক্তিভিত্তিক, অভিজ্ঞতা ভিত্তিক এবং ইন্দ্রিয় গ্রাহ্য। যুক্তি দিয়ে বাস্তব অভিজ্ঞতার দ্বারা সমস্ত কিছুকে সুন্দরভাবে প্রত্যক্ষ করে তবেই শিক্ষা প্রদান করা উচিত। এটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শিক্ষক কেমন হবেন? প্রকৃত বিদ্বান শিক্ষক হবেন, জ্ঞানী। বিদ্বান মানে হচ্ছে জ্ঞানী, তাহলে জ্ঞানী শিক্ষক হবেন এবং অবশ্যই তিনি ক্রিয়েটিভ হবেন, সৃজনশীল ব্যক্তি হবেন। এবং লাস্ট একটা বলেছি শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অবশ্যই গভীর হবেন, এবং শুধু গভীর হবে না, গভীরের সাথে সাথে মিষ্টি একটা সম্পর্ক থাকবে, মধুর, গুরু শিষ্যের মতো, তাই তো? গুরু শিষ্যের মতো একটা মিষ্টি সম্পর্ক লক্ষ্য করা যাবে। এই হচ্ছে টোটাল ন্যায় দর্শন, বোঝাতে পারলাম তো? কেমন লাগলো ন্যায় দর্শন? অবশ্যই কিন্তু প্রত্যেকে জানাবে, লাইক করবে, কমেন্টস করে জানাবে। যারা এখনও লাইক করো, এই যে লাইক করোনি, ক্লাসটা দেখে নিলাম অথচ তুমি লাইক করলে না, অবশ্যই কমেন্টস করে জানাও ভালো মতো বুঝতে পেরেছো তো? আর এই যে চক আউটটা একদম প্রথম থেকে এই শেষ পর্যন্ত, আগের একটা পেজ ছিল, এখানে বোর্ডের জায়গা নেই বলে ওটা মিটিয়ে দিয়ে আবার এটা লিখলাম। তার মানে দেখো এই যে চক আউটটা, এটা কি কোনো বইয়ে এত সুন্দর করে দেওয়া আছে? যেটা জাস্ট তোমরা মাত্র এখানে আধ ঘন্টা ক্লাস করলে, 30 মিনিটস ক্লাসে তোমরা কিন্তু খুব ভালো করে বুঝে গেলে। আমাকে দেখে হয়তো বুঝতে পারছো ঘেমে স্নান হয়ে গেছি, চোখে মুখে জল ঢুকে গেছে, চোখ জ্বালা করছে, হয়তো ঘামের জলটা ঢুকছে তো চোখটা জ্বালা করছে। যাই হোক, তো অসুবিধা নেই, কিন্তু আমি তোমাদের বলেছি ক্লাস দেবো মানে দেবো। আমি কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে প্রথম দিকে যখন ক্লাসটা শুরু করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটু গলাটা মানে ঠান্ডা লেগে কাশি হচ্ছিল, কাশিটাকে আটকানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো ওই জন্য জলটা নিয়েই বসেছি, যাতে খুব বেশি কাশি উঠে গেলে যাতে জলটা পান করতে পারি। তো যাই হোক, তো আমি কিন্তু শারীরিক অসুস্থতা নিয়েও তোমাদের এই ক্লাসটা রেকর্ড করলাম, যাতে তোমাদের কোনোভাবেই ক্লাস মিস না যায়, কোনোভাবেই ক্লাস মিস না যায়। শুধু তাই নয়, তোমরা যাতে ক্লাসটার যথারীতি নির্দিষ্ট সময়ে ক্লাসটা করতে পারো, বলতে পারলাম। এবং প্রথম থেকে যা পার্ট বললাম, মানে ন্যায় কাকে বলে, ন্যায় শব্দটির অর্থ কী, ন্যায় কী জাতীয় শব্দ, এই যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে এই কনসেপ্ট থেকেই তুলে ধরা হবে। তো আমি এই যে আজকে ন্যায় দর্শন আলোচনা হলো, নেক্সট দিন আমরা আলোচনা করব হচ্ছে বেদান্ত দর্শন, তারপরে আমরা আলোচনা করব হচ্ছে বৌদ্ধ দর্শন, লাস্ট আলোচনা করব ইসলামিক দর্শন, বলতে পারলাম। তো কোনো দর্শন হয়তো আমি এমনিও তোমাদের সাথে আলোচনা করে নিতে পারি, প্রায় সিমিলার থাকলে। তো যাই হোক, সিমিলার তো ওরকম কিছু নেই, কিন্তু আমরা বুঝতে পারবো। তবে আমি আরেকটা কথা বলবো, নেক্সট ক্লাস আসার আগে এটা তো খুব ভালো করে রিডিং দেবে, যা কথা লিখিয়েছি এই চক আউটের মধ্য থেকেই প্রশ্ন হবে, বাড়তি কথা পড়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। আমি ড্যাম শিওর, 100% শিওর, পরীক্ষা 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, একদম মিলিয়ে নেবে, এইটুকুর মধ্যে থেকেই পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকবে। তবে একটাই রিকোয়েস্ট,
ভালো করে এটা পড়বে। আমি তো এমসিকিউ দিব, আমি এগুলোর টপিকের উপর থেকে এমসিকিউ লিখিয়ে দেবো। ওকে, এমসিকিউ নিয়ে কেউ টেনশন করবে না। আমি তোমাদেরকে সমস্ত এই যে যারা যারা গ্রুপে রয়েছো, আমি প্রত্যেককে এমসিকিউ লিখিয়ে দেবো। তোমাদের আগের দিন যে মানে চক আউটটা দিয়েছিলাম, কনসেপ্টটা দিয়েছিলাম, বিভাগটা নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকেও আমি এমসিকিউ রেডি করে দিয়ে দেবো। আবার এখান থেকেও এই যে আজকে ন্যায় দর্শন আলোচনা হলো, ন্যায় দর্শন থেকেও এমসিকিউ রেডি করে দিয়ে দেবো। কথা বললাম তো। আমি যদি তোমাদের এই যে আজকে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করলে, একটু তোমরা লাইভ চ্যাটে উত্তর দাও তো দেখি, একটু তোমরা লাইভ চ্যাটে কমেন্টসে উত্তর দাও, একটু উত্তর দাও। আমি তোমাকে জিজ্ঞেস করছি, প্রথম প্রশ্ন, ন্যায় দর্শন হলো একটি ড্যাশ দর্শন। আমি এটা দেখতে দেবো না, বলো এটা ড্যাশ দর্শন, আস্তিক না নাস্তিক না কি? বলো, তোমরাই বলো। ন্যায় দর্শন একটি অবশ্যই আস্তিক দর্শন। আমি যদি তোমাদেরকে বলতে পারি ন্যায় শব্দটি একটি ড্যাশ জাতীয় শব্দ, ন্যায় শব্দটি একটি ড্যাশ জাতীয় শব্দ, অপশন এ বৈদিক শব্দ, অপশন বি সংস্কৃত শব্দ, অপশন সি ইংরেজি শব্দ, অপশন ডি বাংলা শব্দ। তোমরাই বলো, বৈদিক শব্দ, সংস্কৃত শব্দ, বাংলা শব্দ, ইংরেজি শব্দ। সঠিক উত্তর কোনটা? ন্যায় একটি ড্যাশ জাতীয় শব্দ। উত্তর কমেন্টসে জানাও। আমি প্রত্যেকের কমেন্টস দেখতে চাইছি। যারা যারা ক্লাস করছো লাইক করে অবশ্যই কমেন্টসে জানাও এই উত্তরগুলো। তবে আমি বুঝতে পারবো যে তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করলে কি করলে না, ক্লাসটা মনোযোগ দিয়ে করলে কি করলে না, তবেই আমি বুঝতে পারবো, তাই না? যদি দেখি ঠিকঠাক উত্তর আসছে, তবেই আমি কিন্তু নেক্সট ক্লাসে রেকর্ড করব। আর যদি দেখি ঠিকঠাক উত্তর দিচ্ছ না, মনোযোগ দিয়ে ক্লাস করছো না, তাহলে কিন্তু কোনো রেকর্ড পাবে না। বুঝেছ বাবু? কোনো রেকর্ড পাবে না। 3 নম্বর প্রশ্ন চলে আসি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? চলো তাড়াতাড়ি, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? অপশন এ মহর্ষি গৌতম মুনি, অপশন বি শঙ্করাচার্য, অপশন সি বেদব্যাস, অ্যান্ড অপশন ডি কোনোটি নয়। মহর্ষি গৌতম মুনি, বেদব্যাস, শঙ্করাচার্য, কোনোটি নয়। তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ওকে, চলো বলতে হবে। এবার বলো, অক্ষপাত নামে কে পরিচিত? অক্ষপাত নামে কে পরিচিত? একই অপশন, মহর্ষি গৌতম মুনি, শঙ্করাচার্য, বেদব্যাস না গঙ্গেশ উপাধ্যায়? মহর্ষি গৌতম মুনি, শঙ্করাচার্য, বেদব্যাস না গঙ্গেশ উপাধ্যায়? তোমরাই বলো। কি বললাম? মাথায় ঢুকলো তো কি বলছি? তাহলে এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে ধরছি, এইভাবে তোমাদেরকে কিন্তু বাড়িতে একদম চক আউটটা পড়লেই এর উত্তর কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। আমি যদি 5 নম্বর একটা প্রশ্ন করি তোমাদেরকে, ন্যায় দর্শনের বা ন্যায়ের প্রথম গ্রন্থটির নাম কি? ন্যায় দর্শনের প্রধান গ্রন্থটির নাম কি? বা ন্যায় দর্শন অনুযায়ী প্রথম এবং প্রধান গ্রন্থটির নাম কি? তোমরাই বলো। উত্তর ন্যায় সূত্র। কি তাই তো? এখানে কটি সূত্র রয়েছে? 528টি। তো ওগুলো দরকার নেই আমাদের, ওগুলো দিবে না। আমি কিন্তু বাড়তি একটু কিছু কথা বলেছি, বাড়তি কথা, যাতে তোমাদের নলেজটা বৃদ্ধি পায়। কেন কেউ তো আর ন্যায় সূত্র গ্রন্থ পড়তে যাচ্ছ না, বা কেউ জানতেও যাচ্ছ না, কিন্তু জেনে রাখাটা ভালো। কি তাই তো? ভবিষ্যতে এসএসসি এমএসসির পরীক্ষাতে যখন তোমরা বসবে, চাকরির পরীক্ষাতে যখন বসবে টিচিং প্রফেশনে, তখন কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পাবে। এবার আমি যে 6 নম্বর প্রশ্ন তোমাকে ধরি, দেখি বলতে পারো কি না। 6 নম্বর প্রশ্ন তোমাকে দিতে পারে যে ন্যায় দর্শন অনুযায়ী অধিবিদ্যায় কটি পদার্থের কথা স্বীকার করা হয়েছে? ন্যায় দর্শন অনুযায়ী অধিবিদ্যায় কটি পদার্থের কথা স্বীকার করা হয়েছে? 16টি, 17টি, 32টি, 42টি? তোমরাই উত্তর দাও। 16, 17, 32, 42। উত্তর এই তো পেরে গেছো, 16টি। তাই তো? এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, কি দিতে পারে? ন্যায় দর্শনে 16টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে দর্শনের কোন শাখায়? আই রিপিট ওয়ান্স अगेन, এটা দেখে উত্তর দাও। ন্যায় দর্শনে 16টি পদার্থের কথা স্বীকার করা হয়েছে কোন শাখায়? অপশন এ অধিবিদ্যা, বি জ্ঞানতত্ত্ব, সি মূল্যবিদ্যা, ডি কোনোটি নয়। ইংরেজিতে বললে কি? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি, নান অফ দিস। বলো, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা উত্তর দাও। বলো কি ঠিক বলছি তো? তাহলে উত্তরটা দিতে হবে তো, তাহলে কমেন্টসে উত্তর দাও। তাই তো? এই যে অনেকে উত্তর দিচ্ছ, ভেরি গুড। তবে উত্তরটা কিন্তু মাস্ট প্রত্যেককে দিতে হবে। এখন হয়তো অনেকের একটু সমস্যা হবে বা কিছু ইত্যাদি, কোনো ব্যাপার না।
এগুলো একটু ভালো করে পড়ে নিলেই তোমাদের কিন্তু পুরো ছাকা একদম রেডি হয়ে যাবে। এই যে যা প্রশ্ন বলছি না, এই প্রশ্নগুলোই তোমাদেরকে কিন্তু আমি এমসিকিউ আকারে লিখে দেবো, এমসিকিউ আকারে লিখে দেবো, বলতে পারলাম তো? লিখে দেবো, লিখে যখন দেবো তার আগে তোমরা কিন্তু এই চক আউটটা ভালো করে পড়ে নেবে। শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের অবদানটা খুব ভালো করে পড়বে, কারণ আমাদের যেহেতু এডুকেশনাল ফিলোসফি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন 100% হবে, বলতে পারলাম? তোমাকে দিতেই পারে যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ও আত্ম উপলব্ধি, বা কি বলতে পারে, ন্যায় দর্শনের মতে শিক্ষার প্রধান লক্ষ্য কী হওয়া উচিত? অপশন এ আত্ম উপলব্ধি, অপশন বি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, অপশন সি বি ও সি, এ ও বি দুটোই ঠিক, অপশন ডি কোনোটাই নয়। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ও বি দুটোই ঠিক, তাই তো? দেখো, এতে আমি বলেছিলাম আত্ম উপলব্ধি, বিতে বলেছিলাম শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, বলতে পারলাম? আচ্ছা, ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা কেমন হওয়া উচিত? আত্মশৃঙ্খলা, বা তোমাকে এরকম আরও নানান অপশন দিয়ে দেবে, তাহলে উত্তর দেখো আত্মশৃঙ্খলা। মাথায় ঢুকলো কি বলছি? তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে পড়তে হবে। বা তোমাকে দিতে পারে যুক্তিভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতির কথা, যুক্তিভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতির কথা বা পাঠ্যক্রমের কথা কোন দর্শনে উল্লেখ করা হয়েছে? কোন দর্শনে? ন্যায়, বৈদিক, বৌদ্ধ, ইসলাম? বলো দেখি। যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বা যুক্তিভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতির কথা কোন দর্শনে বলা হয়েছে? ন্যায়, বৈদিক, বৌদ্ধ, বৈদিক তো নাই, মানে ন্যায়, বৈদিক, বৌদ্ধ আর ইসলামিক, এই চারটের মধ্যে কোন দর্শন? এই চারটেই আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে বলো, উত্তর কিন্তু তোমরা অলরেডি দিয়ে দিলে, এই যে পারছো, বলতে পারলাম? তাহলে বলো কেমন লাগলো আজকের ক্লাস? ভালো মতো বুঝতে পেরেছো তো? এই যে উত্তরগুলো দিতে পারছো, একটু কনফিডেন্স আসছে তো যে আমি পারবো, আমি পারবো? কিসের কঠিন? শিক্ষা ও দর্শন কিসের কঠিন? কোনো কঠিন নাই, জাস্ট আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, পড়িয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ওইভাবেই করো। তারপরে দেখো কেল্লা ফতে, তারপরে কেল্লা ফতে, বাকিরা বাপি বাড়ি যা, মনে থাকবে? বাকিদের বলবা বাপি বাড়ি যা, টাটা, গুড বাই, খতম। কিন্তু তোমার ক্ষেত্রে পুরো 40-তে 40, 40-এ 40 চোখ বন্ধ করে আসবে, 40-এ 40। এই 40-এ 40 পাওয়ার জন্য আমি কিন্তু খেটে খুঁটে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে পুরো বডি থেকে মানে 2 কেজি জল বেরিয়ে গেল, 2 লিটার জল বেরিয়ে গেল বডি থেকে, তারপরেও কিন্তু আমি তোমাদের এইভাবে সুন্দর করে চক আউট করে দিচ্ছি, একটাই কারণ, প্রত্যেকের যাতে রেজাল্টটা ভালো হয়। অল্প একটু পড়ো, অল্প একটু পড়ো, অল্প একটু পড়ে যেন রেজাল্টটা ভালো হয়, বোঝাতে পারলাম? বইয়ে কিন্তু গাদা গাদা লেখা আছে, দরকার নেই আমাদের অত। এই চক আউটটা যদি করে নিতে পারো, প্রত্যেকটা দর্শনের যদি সেম চক আউট করে নিতে পারো, চাকরির পরীক্ষাতেও তোমাকে কেউ আটকাতে পারবে না, ড্যাম শিওর, ড্যাম শিওর। ওইভাবেই রেডি করাচ্ছি, এটা শেখাচ্ছি, সবই কি আমি করে দেবো? না, সব তো আমি করব না, আমি তোমাকে এইভাবে অল্প 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 করে শেখানোর চেষ্টা করছি। ইন ফিউচার, ভবিষ্যতে যেন তুমি এইভাবেও নিজের পড়াশোনাগুলোকে রেডি করতে পারো, এইভাবে নিজের বিষয়বস্তুটাকে যেন তুলে ধরতে পারো খাতার মধ্যে। মাথায় ঢুকলো কি বললাম? তো কেমন লাগলো আজকের ক্লাস? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর আজকে তোমরা কত রেটিং দিতে চাইছো দেখি, কত রেটিং দিতে চাইছো আজকের ক্লাসের জন্য? 5 স্টার, 4 স্টার, 3 স্টার, 2 স্টার না 1 স্টার? 1 স্টার মানে খুব খারাপ, 2 স্টার মানে মোটামুটি অ্যাভারেজ, মানে খারাপের চেয়ে একটু ভালো, এটা পুরো মিডিল পয়েন্ট আছে মানে অ্যাভারেজ, 4 মানে ভালো, আর 5 মানে 5 স্টার মানে হচ্ছে খুব ভালো। তো তোমরা রেটিংটা অবশ্যই দিয়ে দিবে, অবশ্যই রেটিং কিন্তু কমেন্টসে জানাবে, 5টা স্টার না 4টা না 3টা না 2টা না 1টা, তোমরা এটা কিন্তু অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষাতে কিন্তু থাকলাম, ওকে? আর অবশ্যই লাইক করে, যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, এবং তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে আজকের ক্লাসটি শেয়ার করে দিও। তোমরা কিন্তু অনেকেই শেয়ার করো না, তো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, ওকে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা অ্যাডমিশন নিতে চাইছো, যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেরি না করে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে 8509456622। আই রিপিট ওয়ান্স এগেন, 8509456622। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিয়ে নাও আমাদের কাছে, এবং র্যান্ডামলি জোর কদমে রেগুলার বেসিসে ক্লাস করো, এবং ক্লাস করে নিজের ট্রফিটা নিজে জিতে নাও। কি কি সাবজেক্টের ক্লাস পাবে? পরপর লেখা রয়েছে, এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি, ইভিএস, এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে তোমাদের। যার যে সাবজেক্ট প্রয়োজন সেইভাবে ক্লাসে জয়েন হতে পারো, ওকে? আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশালিস্ট টিচার্স রয়েছেন, যেনারা তোমাদের ক্লাস নিচ্ছেন, গাইড করছেন, ওকে? তো চলো আজকে মতো এটুকুই, টাটা, গুড নাইট এভরিওয়ান, চলো টাটা।